আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। IIT-JEE এর সিরিজের আজকে মনে হয় 8 নাম্বার ভিডিও। বেসিক্যালি আজকে আইআইটির একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউটা আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এবার হলো চুয়েট, কুয়েট, রুয়েট এই জায়গাগুলোতে এমসিকিউ হবে। এরকম ছোটোখাটো ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু আসে। তো এই ম্যাথটা আমাদের কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এসেছে, মানে 2010 সালের পূর্বে যে কোনো একটা জায়গায় এসেছে। আমি দেখেছিলাম প্রশ্ন ব্যাংকে, আমার এই মুহূর্তে সালটা মনে পড়ছে না বা কোন ইউনিভার্সিটিতে আসছে সেটাও মনে নেই। তো একই ধরনের 3টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, একই কোশ্চেনের ভিতর 3টা জিনিস। তো আমি বেসিকটা আলোচনা করলে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর তোমরা এই টাইপের ম্যাথ সলভ করতে পারবা। প্রশ্নটা পড়ে ফেলছো অলরেডি আশা করি। 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট 50 গ্রাম ভরের বব বিশিষ্ট একটি সরল দোলক 5 মিটার পার সেকেন্ড, এখানে স্কোয়ার হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণে গতিশীল ট্রেনের মধ্যে ঝুলিয়ে ধরা হলো। তো এটা আসলে উদ্দীপকটা কি বলছে এটা আগে বুঝতে হবে তোমাদেরকে। তুমি বলো রিডিং পড়েছেন, ধরো একটা সরল দোলক আছে, ওই সরল দোলকটা এটা এরকম আর কি। সরল দোলক মানে হলো কি, এইটা এই ববটার ভর হলো ধরো কত 50 গ্রাম, কত 50 গ্রাম। আর এই যে কার্যকর দৈর্ঘ্য এটা হলো 1 মিটার। এই সরল দোলকটাকে একটা ট্রেনের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। ধরো এটা হচ্ছে ট্রেনের কম্পার্টমেন্টটা, আমি এভাবে চিন্তা করি, এটা একটা ট্রেনের কম্পার্টমেন্ট, ট্রেনের একটা অংশ আর কি। পুরো ট্রেনটাতে একই ত্বরণ। তো এই ট্রেনটা এদিকে যাচ্ছে হলো কত ত্বরণে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। তো তুমি বলছে এই ববটাকে নিয়ে যদি তুমি এখানে রাখো, এই যে এই জায়গায় রাখো এই সরল দোলকটাকে, ওর কার্যকরী দৈর্ঘ্য তো এটাই, কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ হবে না। কিন্তু এটাকে রাখলে, এই অবস্থায় রাখলে বলছে ওর এই যে ট্রেনের মধ্যে দোলকটির দোলনকাল কত হবে। তো আরেকটা প্রশ্ন বলছে দোলকটি উলম্ব অবস্থান হতে কত কোণে সরে যাবে। তো দোলকটির দোলনকাল কত হবে, এটার বেসিক কি, তোমাকে এটা বেসিক, এটা বুঝলে তুমি পরেরটা অটোমেটিক বুঝে যাবা। দেখো আমি যদি চিন্তা করি, এই যে ট্রেনটা তো চলছে একটা ত্বরণে, যখন তুমি একে ঝুলিয়ে দিবা তখন এর জন্য কিন্তু এদিকে ত্বরণ হলো জি। ঠিক আছে, যে কোনো একটা সরল দোলকের জন্য খাড়ার নিচের দিকে কি জি ত্বরণ কাজ করে। এখন ওর উপর কিন্তু এই ববটার উপর কিন্তু এখন আরেকটা ত্বরণ কাজ করতেছে, কোনটা সেটা বলো তো। এইদিকে হলো আমাদের এ ত্বরণ, যেটা ট্রেনের ত্বরণ আছে সেটা। তো এই জায়গায় আমি আছি, পুরো ট্রেনটা আছে, তাহলে ট্রেনটাও যাচ্ছে, মানে ট্রেনটার সব জায়গায় ত্বরণ এটা, পুরো কম্পার্টমেন্টে এ ত্বরণ। আমি আছি ওই জায়গায় আমারও কি ত্বরণ হলো এ। তাহলে আমার সাপেক্ষে আসলে বেসিক্যালি হিসাব নিকাশটা হচ্ছে, বা ট্রেনের সাপেক্ষে বেসিক্যালি হিসাব নিকাশটা হচ্ছে কার সরল দোলকের দোলনকাল কত হবে আমাকে মাপতে হবে। এখন যেহেতু এর উপর একটা ত্বরণ আছে, এখন খেয়াল করো, আমরা জানি সরল দোলকের পর্যায়কাল যেটা বা দোলনকাল যেটা, সেটা টি ইকুয়াল টু হলো 2 পাই রুট ওভার L/G, কি L/G। কিন্তু যখন জি কিন্তু ইফেক্টিভ জি ব্যবহার করতে হয়। ইফেক্টিভ জি মানে হচ্ছে কার্যকর জি, ঠিক আছে, ইফেক্টিভ এভাবে লেখা হয় বেসিক্যালি এটাকে। তো এই ইফেক্টিভের মানে কি, জি ইফেক্টিভের মানে হলো একাধিক ত্বরণ যদি কার্যকর থাকে কোনো জায়গায়, ওই দোলকের উপর, একটা দোলকের উপর যদি কয়টা ত্বরণ, একাধিক ত্বরণ কার্যকর থাকলে সেটার কি ইফেক্টিভ ত্বরণটা, মানে কার্যকর বা লব্ধিটা ইউজ করবো আমরা বেসিক্যালি। তো এখানে যখন একটা ত্বরণ কাজ করে, জি কাজ করে, তখন আমরা নর্মালি জি ইউজ করি। বাট এখানে এখন 2টা ত্বরণ কাজ করছে, তাহলে কার সাপেক্ষে, আমার সাপেক্ষে বা ট্রেনের সাপেক্ষে, আমি ট্রেনের মধ্যেই আছি। তাইলে যার সাপেক্ষে হিসাব নিকাশ তাকে আমরা কি করতে হয়, স্থির ধরতে হয়। স্থির ধরা মানে কি, তাকে বলো তো স্থির কিভাবে ধরে, আপেক্ষিক বেগ কনসেপ্ট তোমরা পড়েছো, তাহলে তাকে উল্টো দিকে চিন্তা করতে হবে। তাহলে এদিকে উল্টো দিকে চিন্তা করতে হবে, তার মানে এদিকে হচ্ছে -a। তো এর মান যদি 5 হয়, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, মাইনাসের মান কত, তাও 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন বলো তো, মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, ত্বরণের দিকটা উল্টো করে নিয়েছি, কেন, স্থির কল্পনা করতেছি আপেক্ষিক ত্বরণ হিসাব করার জন্য। এইবার আসল ব্যাপারটা হলো কি, তাইলে আমাদের এই যে বব, এটার লব্ধি ত্বরণটা কোন দিকে কাজ করবে, এদের মাঝামাঝি কোথাও কাজ করবে, এদিকে কোথাও কাজ করবে। তো আমার ইফেক্টিভ ত্বরণ হবে হলো এইটা আর এটার লব্ধি। ঠিক আছে, আমাদের অত কিছু দরকার নেই, আমাদের কি কোন দিকে যাওয়ার দরকার আছে, কতে, জাস্ট দোলনকাল বের করতে হবে। দোলনকাল বের করার জন্য আমাদেরকে জি ইফেক্টিভ লাগবে। তাহলে জি ইফেক্টিভ কীভাবে বের করবো আমরা বলো তো, এই জায়গায় আমি কাজটা করি, জি ইফেক্টিভ বের করবো। দেখো এটা আর এটার লব্ধি, তো আমরা এখানে এটা নেওয়ার সময় কি মাইনাস কি নিব, মাইনাস নিব না, কেন, মাইনাস দ্বারা কি বোঝায়, শুধু জাস্ট
এই যে অরিজিনাল ত্বরণ যেদিকে তার বিপরীত দিকটা বোঝানোর জন্য মাইনাস ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের ত্বরণ হবে হচ্ছে এটা আর এটার লব্ধি। কেন এটা লব্ধি বলো তো? এরা দুইটা এবং তাদের রেজাল্টেন্ট যেটা সেটাই তো হচ্ছে এখানে ইফেক্টিভ, কারণ এটার উপর দুইটা ত্বরণ কাজ করতেছে, একটা এ কাজ করতেছে আর একটা কি জি কাজ করতেছে। তাহলে এই দুইটার লব্ধি কীভাবে বের করব? আমরা সেটা কার্যকর জি ইফেক্টিভ লিখতেছি এবং সেটা দেখো এই দুইটা যেহেতু কি জি এবং এ এই দুইটা 90 ডিগ্রিতে আছে, তাহলে আমরা ডিরেক্ট সেই ভেক্টর থেকে বলতে পারি কি এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখি যদি 5 বসাই, তাহলে এটা হচ্ছে 5 স্কোয়ার, এটা হচ্ছে কি 9.8 স্কোয়ার। তাহলে এখান থেকে এটা কত আসে আমি দেখি একটু ক্যালকুলেটরে, তোমরাও করে ফেলতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে হলো 5 স্কোয়ার প্লাস হচ্ছে হলো 9.8 স্কোয়ার। আমি এটা দেখতে পাচ্ছি হলো 11.11 বরাবর। এটা কত আসে বরাবর? বরাবর 11 আসে, 11.0001। তাহলে 11ই লিখি আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত ত্বরণ। তাহলে এই যে জি ইফেক্টিভ যেটা এটা পেয়ে গেলাম, এবার এটা এই জায়গায় বসাই দিই, 2 পাই √L/G। এল কত? 1 মিটার। এল কত? 1 মিটার। আর এটা কত? 11। তাহলে এখান থেকে আমরা যদি ইউজ করি দেখি, একবারে আমি ক্যালকুলেশন করে ফেলি, √1 ডিভাইড বাই হচ্ছে হলো আচ্ছা 11, 2 পাই। আমি এখান থেকে দেখি এটা আনসার কত আসে। এটার আনসার আসতেছে 1.86। কত? 894 সেকেন্ড। তো তোমরা যদি ক্যালকুলেশন করবা, আমার যদি ক্যালকুলেশন ভুল হয় তাহলে তোমরা এটা কি মিলাই নিবা। তাহলে এটার কত আসলো বলো তো? 1.894 সেকেন্ড। কার? এই সরল দোলকটার দোলনকাল ট্রেনের মধ্যে। তোমরা তো এটা সিম্পল, এটা আমরা পারি, জানি, স্বাভাবিক জানা জিনিস। আমি আবার একটু আলোচনা করলাম। এইবার আসো, বলছে দোলকটি উলম্ব অবস্থান হতে কত কোণে সরে যাবে। তুমি একে ছেড়ে দিলা, ওর উপর যেহেতু এখন কয়টা ত্বরণ কাজ করতে, দুইটা, তাহলে দুইটার ওদের রেজাল্টেন্টটা যেদিকে ও কিন্তু ওই দিকেই সরে যাবে। তাহলে এখানে আমরা আর অতিরিক্ত কাজ করা লাগবে না। দেখো তো রেজাল্টেন্টটা কোন দিকে? এই দিকে। জি ইফেক্টিভ যেটা, জি ইফেক্টিভ যেদিকে ওর উপর লব্ধি বল যেটা সেটা এই দিকেই কাজ করবে। তুমি বলবা লব্ধি বল মানে, দেখো এটা একটা কিন্তু এটা একটা বল, এটা কিন্তু এফ, এটা এম এ এরকম কিন্তু। আর এই যে এখানে এটা কি, এখানে একটা বল, এদিকে একটা, তাহলে বল কল্পনা করা যাবে ওজন, এদিকে হচ্ছে কি এম জি, এটা একটা ওজন, তাহলে অবশ্যই এদিকে বল, এটাও বল মানে এম এ, এটা একটা বল, এটা একটা বল, তাহলে তাদের মাঝামাঝি এদিকে তো অবশ্যই কি এম জি ইফেক্টিভ এইটা কাজ করতেছে এই বরাবর। তাহলে এখানে জি আমরা এমগুলাকে ভরগুলাকে যেহেতু ভর স্কেলার আসে ওটা বাদ দিয়ে চিন্তা করতেছি, আমরা শুধু কি জিটাকে নিয়ে কাজ করতেছি এই জন্য এদিকে। তাহলে দেখো জি ইফেক্টিভ যে বরাবর কাজ করে, সিম্পলি আমাদের দোলকটি ওই অবস্থানে আছে এখন। তাইলে এখন এই জি ইফেক্টিভ কোন বরাবর? উলম্বের সাথে কত কোণে সরে গেছে বলছো? উলম্ব ছিল এটা, তাহলে ওকে এভাবে ঝুলাই দিছিলাম, ওর সাথে কত কোণে সরে গেছে এই থিটাটা বের করতে হবে, মানে অর্থাৎ লব্ধির দিকটা বের করলেই হবে। সিম্পল। তো তুমি বলবে এটা কিভাবে বের করব? এটা বের করা কোনো ব্যাপারই না তোমাদের জন্য, তোমরা যদি চিন্তা করো তাহলে এটা তোমরা যদি অলরেডি কি আমরা জানি যে এটাকে যদি আমরা পি ধরি আর এটাকে তাহলে কিউ ধরি, এই যে এটাকে কিউ ধরি, তাহলে আমরা এখান থেকে কি লব্ধির দিক বের করার জন্য টেন থিটার যে সূত্র আছে, টেন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তো তোমরা এটা জানো, বা হচ্ছে টেন থিটা, এটাকে থিটা ধরছি, পি ধরছি এটা, তাহলে দেখো তো এই জায়গায় জি, কিউ এটা হচ্ছে এ। তুমি বলো মাইনাস এ না, না মাইনাস এ না, মাইনাস দ্বারা দিকটা বোঝায়, কিন্তু মান নেওয়ার সময় এ নিব আমরা। তাহলে এ কজ আলফা কত বলো তো? এটা এবং এটার মধ্যবর্তী এই দুইটার লব্ধিই তো এটা, তাহলে এটার দিক বের করতেছি, তাহলে এটার মান আমরা এটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, তাহলে 90 বসাতে পারছি। এটা এ সাইন 90 ডিগ্রি বসাচ্ছি। দেখো তো, বা টেন থিটা ইকুয়াল টু এটা 90 কারণে এটা কত 0 হয়ে যাবে, তারপরে 90 কারণে 1 হয়ে যাবে, তাহলে এ বাই জি। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু কত? টেন ইনভার্স এ বাই জি। তাহলে আমরা এখন যদি এখানে মান বসাই, টেন ইনভার্স এ বাই জি, টেন ইনভার্স হচ্ছে এ কত 5, জি হচ্ছে কত 9.8। তাহলে আমরা এখান থেকে সুতরাং থিটা কত আসে আমরা একটু দেখি তো। টেন ইনভার্স হচ্ছে হলো 5 ডিভাইড বাই হলো 9.8,
আমি এটা দেখতে পাচ্ছি 27 ডিগ্রি কোণে সরে যাবে। অনেক আসলো, কত 27 ডিগ্রি, 27 ডিগ্রি কোণে সরে যাবে, অর্থাৎ উলম্বের সাথে 27 ডিগ্রি কোণে। এইটা যখন তুমি এভাবে দোলাই দিলা, ওইভাবে না হয়ে এরকম এই উলম্বের সাথে 27 ডিগ্রি কোণ করে এদিকে সরে যাবে। এটা হচ্ছে 27 ডিগ্রি। ওর থাকার কথা ছিল এই বরাবর, তুমি দোলতে দিছো এই বরাবর, ওই বরাবর সরে আসছে। তো এই সেম অঙ্কের মধ্যে তোমাদেরকে কি বলছে জানো, এরকম আরেকটা কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা হচ্ছে হলো তোমাদের এক্ষেত্রে ট্রেনের ত্বরণটা দেয় নাই। কী দেয় নাই বলো তো? ট্রেনের ত্বরণ না দিয়ে বলছে উলম্বের সাথে কত কোণে সরে গেছে সেটা দেওয়া আছে। সেম দোলক, দেখো বব বিশিষ্ট একটি দোলক, ঠিক আছে, দোলক উলম্বভাবে ছেড়ে দিলে, এই প্রশ্নটা তোমরা সলভ করবা। দোলক আচ্ছা, দোলক একটি ট্রেনের মধ্যে উলম্বভাবে ছেড়ে দিলে 5 ডিগ্রি সরে যায়, 5 ডিগ্রি সরে যায়। ট্রেনটি কত ত্বরণে চলছে? এই সেম কনসেপ্ট ইউজ করে তোমরা করে ফেলো। তো তোমাদেরকে এবার থিটা দেওয়া আছে, উলম্বের সাথে কত কোণে সরে, ডিরেক্ট চাইলে তুমি এইটুকু ইউজ করে ফেলতে পারো। দেখো না, এইটুকু ইউজ করলে তুমি কি এখান থেকে এই যে দেখো না, টেন থিটা এ বাইর করবা, জি জানা আছে, টেন থিটা এই থিটা এখানে বসাই দিবা, তাহলে এখানে কাজ শেষ। তার মানে হচ্ছে আগের কি দেওয়া ছিল না, থিটাটা দেওয়া ছিল না, থিটাটা বের করতে হয়েছে। এবার থিটাটা দেওয়া আছে, কি ত্বরণটা বের করতে হবে। এইটাও আসছে কোন জায়গায় যেন, কোন একটা প্রশ্নে, আইআইটির অথবা আমাদের কোশ্চেনে এসেছে। তবে আমি মেন কোশ্চেনটা নিয়েছি হচ্ছে আইআইটির একটা এমসিকিউ থেকে। মান হয়তো একটু কি নেড়ে চেড়ে দিয়েছি আমি, কোশ্চেন তোলার সময় আর ওই প্রশ্নটা সামনে নিই নাই। তো যাই হোক, আশা করি তোমরা এইটার ব্যাপারে কি আর কোনো সমস্যা ফেস করবা না, বা হচ্ছে হলো জিনিসটা সমাধান হয়ে গেছে। এরকম আরও খুঁটিনাটি নিয়ে আলোচনা করার ইচ্ছা থাকে, বিভিন্ন বিপদ আপদের কারণে বা বিভিন্ন সমস্যায় থাকি বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সবসময় রেগুলার হয়তো ফ্রিকোয়েন্টলি ভিডিও দেওয়া হয় না। তবে চেষ্টা থাকবে তোমাদের জন্য কি মাঝে মাঝেই হচ্ছে কি এই IIT-JEE সিরিজটা চালু রাখার বা অন্যান্য চ্যাপ্টারগুলো সব শেষ করার। যেটাই হোক, তোমাদের কোন কোন টপিকে ভিডিও চাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আবার আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেটাতে তোমরা জয়েন হয়ে নাও, তাইলে আমাকে সরাসরি ফেসবুকে মেসেজ করতে পারবা, বা কমেন্ট করে কোন কোন টপিকটা লাগবে সেটা হচ্ছে আমার দৃষ্টি আকর্ষণ ওখানেও করতে পারো। সবাই ভালো থাকবা, আর এই করোনা প্যান্ডেমিকের মধ্যে একটু সাবধানে থাকবা। করোনার পরিমাণ তো আবার বেড়ে গেল, সংক্রমণ হার যেটা। আর সবাই আমার জন্য দোয়া করবা, আমার ফ্যামিলির জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া থাকলো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।